হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি রুকসানা মুন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গামছা টামছা নিয়ে আমি আশা করছি আপনাদের সাথে ব্লগে এন্ট্রি দিতে, কারণ আমার চুল দিয়ে পানি পড়তেছে। তো আমি ভাবলাম এন্ট্রিটা দিয়ে যে আমি আর সুযোগ পাবো কি পাবো না আমি পরে যাই না, বাট আমি এন্ট্রি দিয়ে যাইতে চাইতেছি, তো এন্ট্রিটা দিয়ে দিতেছি। মামা আমি চলে যাচ্ছি, বুঝছো? আমি চলে যাচ্ছি বাড়িতে 1 সপ্তাহের জন্য। তুমি জ্বালাবা না, তুমিও ভাত খাবা, রুবিনাকেও ভাত খাওয়াবা, বুঝছো? তুমি না খাইলে সেও খাবে না। তাই ঠিক দুপুরবেলা যে বলবা ম্যাও 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 আমার ক্ষুধা লাগছে, তুমি যদি যে ম্যাও ম্যাও না করো, সেও বিছনা থেকে উঠবে না, তোমাকেও খাইতে দেবে না, সে নিজেও খাবে না, বুঝছো? আপুর খেয়াল রাখবা, বুঝছো? আপুর সাথে সাথে থাকবা, বুঝছো? বুঝছো তুমি? সো আমার কথা শোনো, আমি চলে যাবো, আমার সাথে রাগ করবা না। পারমিশন নিয়ে যেতেছি তোমার কাছে, আর রাগ করবা না, হ্যাঁ? বাচ্চা নাই, যাও। তো আমার বিগত অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমি বাড়িতে যাব। আমি গাজীপুরতে গেছি, কিন্তু আমি যে মাদারীপুর যাওয়ার প্ল্যানটা আমি রাখতেছিলাম যে আমি মাদারীপুর যাব, কারণ আমি অনেক দিন হয়েছে আম্মুকে দেখি না। প্রায় আমার 1 বছর মতন মনে হয় গ্যাপ পড়ে গেছে, মাদারীপুর যাই না। 1 বছর না, গেছিলাম হয়তো বা মাঝে, মনে নেই। তো আমি বুঝেন তাহলে গেছি যে আমার মনেই নেই। তাই আমি ভাবতেছিলাম যে আমি একটু মাদারীপুর থেকে যাই, যেহেতু আমি ক্লাস শুরু হয়েছে, বাট আমি এখনও ক্লাসে যাইনি। তাই আমি ভাবতেছি ক্লাসে একেবারে যাওয়া শুরু করব। আর আমি এখন যেহেতু গ্যাপ দিয়েছি, তাহলে একটু গ্যাপেই থাকি। এক্সাম দিচ্ছি অনেক, ভাই মাথা পেন লাগতেছে। তাই আমি এখন একটু বাড়িতে থেকে ঘুরে আসি, মাইন্ড ফ্রেশ করে আসি। আমার যখন মাইন্ড ফ্রেশের প্রয়োজন হয় তখন আমি গ্রামে চলে যাই। তাই আমি এখন বের হয়ে যাবো। আমি প্রায় রেডি, নর্মালি একটা ড্রেস পরে নিছি, এখন আমি রেডি, কারণ আমার পুরো জার্নি আমি আজকে একা একা করবো। আমার আব্বু আমার আপু আমার ছাড়তে ভয়ও পাইতেছে, কিন্তু আবার বলতেছে না, ওর দরকার আছে মাইন্ড ফ্রেশে, তাই যাক। তাই আব্বু আমাকে একটু পরে ফোন দিলে আমি বের হয়ে যাবো। আব্বু আমাকে গুলিস্তান পর্যন্ত দিয়ে আসবে, ওইখান থেকে আমার বাসে উঠাই দিই। দেন আমি বাকি পথ একা একা চিনে যেতে পারবো। বাকি পথ যাওয়া কোনো ব্যাপারই না। ছোট্টোবেলা থেকে আম্মুর সাথে চাইতেছে, এখন আমি বড়ো হয়ে গেছি, এখন আম্মু নেই অবশ্যই, আপুর সাথে গেছি, আব্বুর সাথে গেছি, আমি ভাগ্নির সাথে গেছি, কারণ কখন আমি একা যাইনি। আজকে একটু একা যাই, দেখি লাইফটা একটু এনজয় করা দরকার। একা যাইয়া তো যাবো বোনের বাড়িতে, কিন্তু একটু দূরের একটা রাস্তা, তো সবাই একটু আমাকে নিয়ে ভয় পায়, বাট আমি যাবো একা। তো এখন আমি রেডি, যেহেতু আমি রওনা দিয়ে দেবো। আর একটু চুলে একটু কুটিমুটি করে রেডি হয়ে যাবো। আর আমি ব্যাগটা গুছানো শেষ, কালকে রাখতে পারে অলরেডি। তো এখন আমি বেরিয়ে যাবো। তো বাকিটা পথ আপনারা দেখেন। টাটা। এই আব্বু এখান থেকে বাসে উঠাই দিল গুলিস্তান থেকে। এখন আমি বাকিটা পথ একা একা চলে যাব। আর এখানে আমার এত বিরক্তিকর লাগতেছিল, কারণ আমার গুলিস্তান আসতেই মিনিমাম 2.5 ঘন্টা মতো লেগে গেছে। আর আমি ভয়েস ওভার দিতেছি গ্রামে বসে, কারণ যেহেতু একটু লং টাইম ধরে আসি, আর ব্লগ আমার এডিট করা হয়ে গেছে, তাই ভাবলাম ভয়েসটাও দিয়ে দিই। আর এই গাড়িতে ওঠার পর আমার এখান থেকে আমার গন্তব্যস্থানে যাইতে আমার মিনিমাম 40 মিনিটের মতন লাগছে, নাকি 30 মিনিটের মতন। মানে পদ্মা সেতু ওঠার পরে জাস্ট 6 মিনিটে আমি পৌঁছে গেছি। ঘড়ির টাইম ধরে রাখছিলাম যে আদৌ কি আছে নাকি 6 মিনিটে আমি চলে যেতে পারবো নাকি। এই যে পদ্মা সেতুতে আমি উঠে পড়ছি, আর এখন বেশি দেরি লাগে না, 6 মিনিটে আমি একদম পৌঁছায় গেছিলাম। আর নামার পরে আমার সেই পছন্দের দই দেখতে পারছি, যেটা আমি অনেক আগে লঞ্চে খাইতাম। যখন আমি মাদারীপুরে যাইতাম তখনই আম্মুর কাছে কত আবদার করতাম, আম্মু আমাকে দইটা কিনা দাও। পরে নিজের আবদার নিজে এখন পূরণ করলাম, দইটা নিলাম, কিন্তু দইটার টেস্ট আর আগের মতো নাই। আগে লঞ্চে গেলে কত কিছু খাইতাম, মানে যা উঠতো লঞ্চে তাই খাইতে ইচ্ছা করতো। আর আম্মু বলতো যা দেখে তাই খাইতে ইচ্ছা করে, কোনো কিছু বাছবিচার নাই। তখন বাচ্চা ছিলাম, কিসের বাছবিচার করবো, যা দেখতাম তাই খেতে ইচ্ছা করতো। এই আমি অলরেডি একটা অটো শেষ করে আরেকটা অটোতে উঠছি, আর আমার বাসার কাছে আইসা পড়ছি। এখন আমার এই কতখানি রাস্তা একা একা হাইটে যেতে হবে, এই না জানাই আসার একটা বড় বেজার হইলো। বাড়ির সামনে এসে আমার ব্যাগটা আমার নিজেরই টানতে হইতেছে, সারা রাস্তা টানতেছি, বাড়ির সামনেও টানবো। এখন আমি যদি এখানে একা একা বক বক করি, কেউ কি আমার পাগল বলবে? এত মানুষকে আমি একটু ভয়েস দেবো, ভয়েসও দিতে পারতেছি না, কেমন না লাগে। এখনো কতখানি রাস্তা আমার হাঁটতে দেবো একা একা, দৌড়ো। আমার কি আলো দেখা যাইতেছে জানি কেটা। এর আগের বার আসছিলাম সারপ্রাইজ দিতে, ওইটা আমি আর আপু আসছিলাম, এই কুরবানিতে পরের দিনে আমরা এসে পড়ছিলাম। ওই ব্লগটাও অনেক সুন্দর ছিল আমাদের, আমার আপুর একটা ট্রিপ হয়ে গেছিলো গা। আবার মানুষ, যখন আমি আর আপু আসছিলাম তখন আমরা এবারে সামনের দিকে হচ্ছিল টিনের পিছনে লুকায় ছিলাম, যেন আমাদের দুলাভাই না দেখে। এখনও কারো সামনে পড়ি নেই, বাট আমাদের আপুর বাড়ির পাশে একজন আমার সাথে আমরা দেখছে,
কথা জিজ্ঞেস ও ও বাজার দিকে গেছে, তো তোর বাড়ির দিকে যায়নি, যে আমার আগে যে জানাই দিবে। এখন দেখি আমি যাই। আমি আইসা পড়ছি প্রায় বাড়ির সামনে। এখন আমি বাড়ির কাছাকাছি যাইতেছি, যাই আনি আবার আমি সারপ্রাইজ হয়ে যাই। আমি যখন গাজীপুর গেছি তখন সবাই না আমার চুল নিয়ে পড়ে গেছে, যে আল্লাহ রুকসানা চুল এরকম কেন হয়েছে, বাড়িতে যে আইতেছে সেই চুলের কথা কইতেছে। পরে সবার কথা শুনতে শুনে আমার বাপে ডিপ্রেশনে গেছে, আহারে আমার মাইয়ার চুলটা কেন এরকম হয়ে গেছে গা। বাসায় আইলে তো আমি চুল খুলি না, আগে লম্বা চুল ছিল খুলে রাখতাম, কারণ চুল ভার হয়ে যেত বাঁধলে। এখন পাতলা চুল, একটু জড়া চুল বাইন্দা রেখা দিই, তো দেখেও না আব্বু। একবার কাঁদছিলাম চুলের জন্য, তখন হয়তো একটু জানছিল, বাট তারপরে তো আর আমি বাসায় এরকম চুলের জন্য কিছু বলি না, কারণ আমি এটা মাইনে নিছি। আর না মানলে তো এটা আমারই লস, আমারই কষ্ট হইব বেশি, তাই আমি এটা মাইনে নিছি, আর যে আমার এটা হওয়ারই ছিল। ডেঙ্গু হয়েছে, এটা হবে। এখন আমি নিয়োগ করছি, মাদারীপুর আসছি, আমি চুল খুলবো না। খালারাও দেখলে এই একই কথা কইব, বাড়ির মানুষগুলো দেখলে সেম কথাই কইবে, সবাই আমার চুল নিয়ে পড়ে থাকবো। কারণ নিয়োগ করছি আমি চুলই করবো, অলরেডি আমি চুল বাইরে করছি। এখন আমি যে যাইতেছি, অনেকক্ষণ পথ আমি একা একা হাঁটতেছি, আর ভালো লাগতেছে না। অলরেডি বাড়ির সামনে আইসা পড়ছি, আর একটু রাস্তা বাকি আছে। বাড়ি পর্যন্ত আমি ফোন ক্যারি করে নিতে পারবো না, কারণ আমার দুনো হাত ব্যথা হয়ে গেছে গা। তো একদম খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হোক, টাটা। ভাগ্নে তো সারপ্রাইজ হয়েছে বাড়িতে ঢোকার পরে, কিন্তু আপুকে আমি বাড়িতে এসে পাইনি। ওই যে বললাম না, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আপু ছিল চকে, তো আর কি করার, সবার এই হাসি ঠাটে বুঝতেই যে আপু বুঝে ফেলছে যে তার বোন আসা পড়ছে। কারণ আমি একটু আস্ত আগে দিয়ে রাখছিলাম যে আমি রবিবারের পর থেকে আসবো, কখন আসবো কোন দিন আসবো সেটা বলি নাই, কিন্তু রবিবারের পর যে কোনো একটা ডেটে চলে যাব আমি। তারপর ঘরে আর বসি নেই, তখনই আপুর সাথে আবার হাঁটাহাঁটি করতে চকে গেলে চলে গেলাম। আর তারপর আমি চলে যাচ্ছি এখন আম্মুকে দেখতে, কারণ এটার জন্য তো এত টান, এত ভালোবাসা। একদম ঢাকা থেকে মাদারীপুর চলে আসি ভালো না লাগলেই, জাস্ট শুধু এই আম্মুকে দেখতে। তাই আমি আর আপু চলে যাই আম্মুকে দেখতে। আর এখানে মানে অনেক মানে লাগতেছিল ভিতরটা, যাই হোক ওইটা বলার মতো না। আর এটা ছিল আমার ছোট মামার ঘর, আমি দেখতেছিলাম যে না ভালোই হয়ে গেছে গা, অনেক বড় তাড়াতাড়ি হয়ে যেতেছে ঘরটা। আর নেক্সট টাইম আসলে মামার ঘরে থাকতে পারবো। আর এখানে না ডাব গাছ ছিল, আমি এটাই দেখতেছিলাম কই গেল গা। পরে আপু বললো কাইটে ফেলছে ডাব গাছ আর আম গাছ। তারপরে এই আম্মুর কাছে যেতেছি, তখন তো মুখে হাসিই ছিল। মানে আমার হাসি তখনও ছিল, আম্মুকে দেখার পরে হাসি ছিল, আমার হাসি বন্ধ হয় নাই। কিন্তু একটু পর জানি কেন জানি না আমার মুখে আর হাসি আসতেছিল না, বুকের ভিতরে জানি কিরকম স্তব্ধ হয়ে গেছে, মানে দম আটকে যেতেছিল। মানে কি কম, মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। আগে তো আম্মুর সামনে গেলে আমি কত কিছু বিচার দিতাম, আপুরা আমার জন্য দোয়া করতে বলতাম। কিন্তু কালকে যেন আমি সেদিন গেছি, সেদিন আমার না মুখ দিয়ে কোনো কথাই বেরতেছিল না। যাই হোক, মা নাই যেহেতু ইমোশনাল তো আমি হবই, সবার মা আছে, শুধু আমারই মা নাই না। পৃথিবীতে আরো অনেকের আছে যাদের মা নেই, এই কষ্ট আমার মতন অনেকেই ভুগতেছে। কিন্তু আসলে এই কষ্টটা না অনেক বড় একটা কষ্ট, যে মা নাই। সবার ফোন দিলে কত সুন্দর করে বলে যে আম্মু বলো, আর আমি ফোন দিলে এখন মার একটা ওয়ার্ডও শুনতে পারি না। মার ভয়েস তো কবে শুনছি লাস্ট, তাই তো মনে পড়তেছে না। আম্মুর হাসি কবে দেখছিলাম তাও আমার মনে নাই। মানে আসলে অনেক মিস করি আম্মু দুবারে, অনেক মিস করি আমরা, অনেক মিস করি। খালি বলার মতন না মিসের জায়গাটা, খালি স্থানটা খালি স্থানে রয়ে গেছে মার। ওইটা কখনো আর পূর্ণ হবে না। আর মার সাথে মাত্র আসছিলাম, বুঝার পরও মানে ৭-৮ বছরে ছিলাম। মানুষ সাথে বুঝতেই শিখে ১০-১২ বছর ১৬ বছরের পর। আর কই পাইলাম তোমারে কও। এটা হচ্ছিল। আর তারপর দিন সকালবেলা, কারণ ওইদিন আর কোনো ব্লগ করি নাই। আমি খাওয়া-দাওয়া করে একদম ঘুমায় গেছিলাম। আমি ক্লান্ত ছিলাম, তো তাই একদম পাক্কা ঘুমায়ে গেছিলাম। আমি সন্ধ্যার পরপরই, আমি বেশি লেট করি নাই। কারণ আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল। তারপর সকালে একটু হাঁটাহাঁটি করি। পরে আপু রান্না করতেছে। আপুর সাথে বসে, বসে রান্না দেখতেছি। মাটির চুলায় রান্না খাবার কিন্তু আসলে অনেক মজা হয়। আর আপুর হাতের রান্নাটা পুরো আম্মুর মতন হয়। তাই টেস্টটা অনেক মজা। ইয়াম্মি, ইয়াম্মি। পরে এই চুলার পাড়ে বসে থাকতে, থাকতে আমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে। পরে একটু হাঁটাহাঁটি করি। পরে এই আপুর ছাগল দেখতে যাই। পরে আর কি করবো? বাড়িতে আর কেউই নাই গা, যে মানে আর ঘুরবো ফিরবো মানে আড্ডা দিব। আমি আর আমার ভাগ্নি আছি। ভাগ্নির সাথে আমার বন্ডিং অনেক ভালো। তাই ও আছে দেখে মনে হয় এখনো টিকে আছি, নাইলে আমি এখনই মানে ঢাকায় চলে যেতাম। পরে তারপরের দিন ছিল, এটা তো তারপরের দিনের ব্লগ। তো সেদিন আমি হচ্ছিল আবার আম্মুকে দেখতে যাই। কারণ কি করব ভাই, আমি তো ওই একজনকে দেখতে আসছি, তাই না? ওই একজনকে না দেখলে কি আর হবে? তাই আমি আবার দেখতে চলে যাই। সবচেয়ে বড় উইকনেস ছিল আম্মু। আম্মুই নেই, তাই ওনাকে দেখি বার। আমি এখন সন্ধ্যাবেলা বাজারে যাচ্ছি, খাইতে কাম নাই তো।
এর লেগে সন্ধ্যাবেলায় অন্ধকার হয়ে যাবো ভয় ডর নাই মনে এর লেগে গেছি বাজারে দেখ মানে বাজার থেকে কি নিয়ে কি মুরব্বাটা নিয়েই আজকে এইটুকুই রাখবো ব্লগের মধ্যে বাজারে গেছি আর আইসি আজকে সারাদিন আর কিছু নেই সেকেন্ড পার্টে তুই মূর্তির মতন দাঁড়াইছিস আজকে কিছু ক হ্যাঁ ভূত ভূত কিতা আবার ভূত বলতে কিছু আছে না আমি জেনে আসি এনে ভূতে কি করব তুমি তো ভূতের বড়টা ইয়েস আমার দেখলে ভূত উল্টা বেশি ভয় পায় পড়মু থাকতে যাই বাকিটা বাজারে যাইগা ইরে আমরা দুজন দুটো চকলেট নিছি আর এই যে চিপস আপুর লেগে চিপস বিস্কুট চানাচুর আপুর চানাচুর পছন্দ এখন এই অন্ধকার হয়ে গেছে এখন যাবো আমরা কেমনে যাবো বুতে ধরলে তোরে দিস খবরই আছে বেলা কয় যে ভাজা পোড়া খাওয়া নিছে তা আমরা যে চকলেট খাইতেছি কোনো সমস্যা হইব কমেন্টে বলেছেন বাগনি কিছু কমেন্টে কয়ে দিতে আর দেখাই তো যায় না আমার এক কালা আরো কালার মধ্যে রয়েছে তুই কই কালা জায়গা বাড়িতে আজকে এই পর্যন্তই থাকবো নি দেখি বাড়ি যাই একটু ভিডিও বানাই